নমস্কার। উত্তাল চল্লিশের দিনগুলি এবং সুকান্তের কবিতায় তার প্রভাব, এই নিয়ে আমি ইতিপূর্বে 3টে পর্বে ভিডিও দিয়েছি। আজকে তার শেষ পর্ব। চল্লিশের দশকের উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাবলী এবং সুকান্তের কবিতায় তার প্রভাব এ বিষয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আজকের যে আলোচনাটি করব সেটি হচ্ছে, বলা যেতে পারে, উপক্রমণিকা। উপক্রমণিকা শব্দটি ব্যবহার করলাম এই কারণেই যে আলোচনাটি এখানে সমাপ্ত নয়। এখান থেকেই পরবর্তীকালে আমি নিজে আরও অন্যান্যরা আলোচনা শুরু করতে পারেন। আমি আলোচনায় প্রবেশ করি তার আগে দুটি ত্রুটি স্বীকার করে নিই যে তৃতীয় পর্বে আমি সুকান্তের মৃত্যুর ডেটটি 5ই আগস্ট বলে উল্লেখ করেছিলাম 1947 সালের। এটি 5ই আগস্ট নয়, সুকান্ত মৃত্যুবরণ করেছিলেন 1947 সালের জুলাই মাসে। আর দ্বিতীয় যে মারাত্মক ত্রুটিটি আমি করেছি, সেটি কেন করেছি, কিভাবে করেছি, তাৎক্ষণিকভাবে করেছি, সেটি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি ওখানে একটি আলোচনায় বলেছিলাম যে মুসলমানরা প্রথম আক্রমণ করেছিল। ঘটনাটা সত্যি যে মুসলিমরা আক্রমণটা শুরু করেছিল, কিন্তু এর মাধ্যমে সাধারণ মুসলিম সমাজকে চিহ্নিত করা হয়েছে। অ্যাকচুয়ালি আক্রমণটা করেছিল মুসলিম লীগ এবং তার সমর্থকরা। মুসলিম লীগের নেতৃবৃন্দ আলোচনাতে দাঙ্গাতে প্ররোচনা দিয়েছিলেন এবং তার সমর্থকরা এই দাঙ্গায় অংশগ্রহণ করেছিলেন। আমরা ট্রাম শ্রমিক ইসমাইলের কথা মনে করতে পারি, যিনি সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য একটি কলেজের ছাত্রীদের বের করে নিয়ে এসেছিলেন এবং আরও অসংখ্য মুসলিম মানুষ, তারা কিন্তু হিন্দুদের আশ্রয় দিয়েছিলেন। উল্টোটাও ঘটেছিল, মানে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তানও তারা মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন। অর্থাৎ এই দাঙ্গার বীভৎসতার মধ্যেও কোনো সম্প্রদায়কে এর জন্য দায়ী বলে চিহ্নিত না করে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করাই ভালো। মুসলিম লীগ যেমন এই কাজটি করেছিল, ভারতীয় জনসংঘ সেরকমভাবে দাঙ্গাতে প্ররোচনা দিয়েছিল। ভারতীয় জনসংঘ দাঙ্গাতে অংশগ্রহণ করেছিল। সুতরাং আমি যে ত্রুটিটি করেছি তার জন্য আমি যদি ক্ষমা প্রার্থনা না করি, তাহলে ইতিহাসের প্রতি অবিচার করা হবে। সেই জন্য আমি আরেকবার আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকের যে আলোচনা আমি করব সেটি উপক্রমণিকা বলেছি, সেটি মূলত ঐতিহাসিক ঘটনাবলী যেগুলো ছিল সেগুলি নিয়ে আলোচনা শেষ করা হয়েছে। এবার যদি আমি সুকান্তের কিছু জীবনের বা কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা না করি, বা সুকান্তের বেড়ে ওঠা, সুকান্তের কবিতায় যে প্রভাবগুলো পড়েছিল 40-এর দশকে, সেগুলি কেন পড়েছিল, সে নিয়ে আলোচনা না করি, তাহলে আলোচনাটি অসম্পূর্ণ থাকবে। সেই আলোচনাটি আমি খুব সংক্ষিপ্তভাবে করেছি। আরেকটি আলোচনা আমি করব আজকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে সুকান্তকে সবাই একটি নির্দিষ্ট মতাদর্শের কবি বলেই চিহ্নিত করেছেন, কিন্তু সুকান্ত রবীন্দ্রনাথ সম্পর্কে অসাধারণ শ্রদ্ধাশীল ছিলেন এবং রবীন্দ্রনাথের সম্পর্কে 9 বছর বয়স থেকেই তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং কোন কোন জায়গায় সুকান্তের সাহিত্যের কোন কোন জায়গায় রবীন্দ্রনাথের প্রভাব তার উপর অত্যন্ত প্রবলভাবে পড়েছিল, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি আবার বলি, সুকান্ত 1947 সালের জুলাই মাসে মারা গিয়েছিলেন, সুতরাং স্বাধীনতার মুখ তিনি রেখে যেতে পারেননি। তার কাব্যজীবন, আমার আলোচ্য কাব্যজীবনের মধ্যে আমার আলোচ্য সময় হচ্ছে 14 থেকে 21, অর্থাৎ 40 থেকে 47। এই কাব্যজীবনের স্বল্প পরিসরে
তিনি যে নীতি এবং আদর্শে বিশ্বাস করতেন, সেই নীতি আদর্শের প্রতি তিনি অবিচল আস্থা বজায় রেখেছিলেন। আমাদের মনে রাখতে হবে, সুকান্ত প্রথম কিন্তু কবি হিসেবে আত্মপ্রকাশ করেননি। তিনি প্রথম দিকে নাটক এবং গল্প রচনায় বেশি মনোযোগী ছিলেন। 1943 সালে এআইএসএফ, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের, এবং 1944 সালে কমিউনিস্ট পার্টির সদস্য হবার পর মোটামুটি 3 বছর ধরে সুকান্ত তার অধিকাংশ কবিতাগুলি রচনা করেন। একটা ধারণা প্রচলিত আছে, এবং এখনো সুকান্তের জন্মদিনকে কিশোর বাহিনীর সুকান্তকে কিশোর বাহিনীর প্রতিষ্ঠাতা বলে সবাই অভিহিত করেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুকান্তের কিশোর বাহিনীতে যোগদান তার আগেই কিশোর বাহিনী বলে একটি সংগঠনের জন্ম হয়েছিল, এবং সুকান্তের কিশোর বাহিনীর সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন সুকান্তকে তদানীন্তন ছাত্র নেতা অন্নদা শঙ্কর ভট্টাচার্য। এবং এই সূত্রেই, এই কিশোর বাহিনীর সূত্রেই ক্রমশ তার এআইএসএফ এবং মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হওয়া। বঙ্গীয় প্রগতি লেখক সংঘ, যেটি 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, নিখিল ভারত প্রগতি লেখক সংঘ, যেটি 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইউথ কালচারাল ইনস্টিটিউট YCI, যেটি 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সোভিয়েত সুরিত সমিতি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এইসব সমমতাবলম্বী সংগঠনের সঙ্গে বা সাহিত্য সংগঠনের সঙ্গে সুকান্তের যোগাযোগ ছিল। বিশেষত ফ্যাসিবাদ বিরোধী প্রগতি লেখক সংঘের কথা উল্লেখ করা যেতে পারে। এদের প্রকাশিত আকাল পত্রিকায় সুকান্তের রচনা প্রকাশিত হয়েছিল অনেকগুলি। যদিও পিসি যোশীর লাইন সুকান্তের সময়কাল পর্যন্ত চালু ছিল, অর্থাৎ সংস্কৃতিকে রাজনৈতিক আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে গ্রহণ করার যে লাইন তৎকালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টি গ্রহণ করেছিল, একজন কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে সেই লাইনের সঙ্গে তার জানাশোনা ছিল, কথা মনে করা যেতেই পারে। সুকান্তের বিশেষত্ব এই যে যে বাস্তবতা, জীবনের বাস্তবতা তাকে নিজের শ্রেণী অবস্থানকে চিহ্নিত করতে সাহায্য করেছিল। তাই ছাড়পত্র কাব্যগ্রন্থের কবিতা হে মহাজীবনে তিনি লিখতে পারেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কোনো কোনো কবির কোনো কোনো লাইন অমর হয়ে থাকে। সুকান্তের কবিতা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের এই লাইনটি তৎক্ষণাৎ আমাদের মনের মধ্যে এসে যায়। কবি সুকান্ত সমষ্টির জন্য কবিতা লিখতে অভ্যস্ত ছিলেন। মাত্র 4জন ব্যক্তির প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধা কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। আমি যতদূর খুঁজে পেয়েছি, 3টি কবিতা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে, একটি মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে, একটি লেনিনকে উদ্দেশ্য করে, আরেকটি অপ্রকাশিত কবিতা যুগোস্লাভিয়ার মার্শাল টিটোকে উদ্দেশ্য করে। তবে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি শ্রদ্ধা ফুটে উঠেছিল রবীন্দ্রনাথের প্রতি। অত্যন্ত ছোটবেলায় রেডিওতে গল্প দাদুর আসরে প্রথমবার অংশগ্রহণ করেই তিনি রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ করেন। দ্বিতীয়বার যখন তিনি অংশগ্রহণ করলেন, তখন রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে তার লেখা, অর্থাৎ নিজের স্বরচিত একটি কবিতা তিনি পাঠ করেছিলেন। প্রসঙ্গত 1941 সালে রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটেছিল। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে তিনি 3টি কবিতা নিবেদন করেছেন। আমি কবিতাগুলির উল্লেখ করি। রবীন্দ্রনাথের প্রতি কবিতার শেষ স্তবকগুলিতে তিনি লিখছেন, তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। এই লাইনটি আমি আগেই উল্লেখ করেছি। এই কবিতাটি, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। এই 25শে বৈশাখ আরেকটি কবিতা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লেখা। সেখানে তিনি লিখছেন, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের।
আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী আমাদের সারা পৃথিবীকে জানিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ যে বিশ্ব ভ্রাতৃত্ব এবং মানবতাবাদের কথা বলেছেন, সুকান্ত রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে সেই একই কথা উচ্চারণ করেছেন এবং আরেকবার রবীন্দ্রনাথকে পৃথিবীকে ফিরে আসতে বলেছেন। সম্ভবত কবিতাটি রবীন্দ্রনাথের মৃত্যুর পরে লেখা। অর্থাৎ সুকান্তকে যারা শুধুমাত্র বামপন্থী এবং কমিউনিস্ট মতাদর্শের কবি হিসেবে চিহ্নিত করতে চান, তাদের ভ্রান্তি বা বলা যেতে পারে তাদের সেই বিশ্লেষণ অনেকাংশেই এক্ষেত্রে আমরা সমালোচনার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারি। পৃথিবীতে তিনজন ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি। একজন বুদ্ধ, যিনি ব্যক্তি মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। একজন কার্ল মার্কস, তিনি শ্রেণী হিসেবে, সমষ্টি হিসেবে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আর একজন রবীন্দ্রনাথ, যিনি বুদ্ধ এবং মার্কসের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন। সুকান্ত সম্ভবত এই সূত্রটি তখনই ধরতে পেরেছিলেন কিশোর বয়সে বা যুবক বয়সে। সেই জন্য রবীন্দ্রনাথের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা তিনি তার কবিতায় ফুটে ওঠে এবং তার জীবনের আমরা পরবর্তীকালে দেখাবো যে তার গানগুলির ক্ষেত্রে, সুকান্তের গানগুলি খুব কম আলোচিত হয়, গানগুলির ক্ষেত্রে কতটা রবীন্দ্রসঙ্গে রবীন্দ্রনাথের লেখার পরিচয় প্রভাব পড়েছিল। আবার তিনি একটি কবিতায়, ওই 25শে বৈশাখ কবিতায় তিনি উচ্চারণ করছেন, এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। অর্থাৎ রবীন্দ্রনাথকে তিনি চাইছেন যে গণসঙ্গীতের, গণমাধ্যমের, গণজাগরণের সুর যেন রবীন্দ্রনাথের কবিতায় ফুটে ওঠে। আমাদের মনে রাখতে হবে যে গণসঙ্গীতের যে ধারা, সেই ধারার সূত্রপাতও কিন্তু রবীন্দ্রনাথের আগেই ঘটেছিল। সেটা আমি বলতে পারি চৈতন্য যে বলা যেতে পারে নগর পরিক্রমা করেছিলেন, সেটি ছিল গণসঙ্গীতের প্রথম ধারা। দ্বিতীয় ধারা বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ যে গানগুলি রচনা করেছিলেন সেগুলি সমবেত কণ্ঠে গীত হয়ে গণসঙ্গীতের রূপ পায়। আবার দাসের দেশ কবিতায় রবীন্দ্রনাথ যখন বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, এই গানটি রচনা করেন, তার মধ্যেও গণসঙ্গীতের সুর প্রকাশিত হয়। 1939 সালে তার লেখা একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো বলে হাঁকি, গর্জনে ঢাকে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র দারুণ ব্যথায় কহেন হে ঈশ্বর, এপানো পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তারা। মার্কস ধর্মকে আফিম বলেছিলেন, রবীন্দ্রনাথ ধর্মকে বিষ বলেছেন। আমরা যারা বা আমাদের দেশের মার্ক্সবাদীরা, তারা মার্কসের কোটেশনটিকে যতটা ব্যবহার করেন, যদি রবীন্দ্রনাথকে কোটেশনটিকে ব্যবহার করতেন, রবীন্দ্রনাথের উক্তিটি ব্যবহার করতেন, তাহলে তারা কিন্তু ভারতীয় জনগণের মনে অনেক বেশি প্রবেশ করতে পারতেন বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। এক্ষেত্রে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, কবিগুরুর যে রচনার যে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু শ্রেণী সংগ্রামের কথা বলা নেই, রক্তাক্ত বিপ্লবের কথা বলা নেই, বিদ্রোহের কথা বলা নেই, রয়েছে শুভ্র মানবিকতা। আর সুকান্তের কবিতায় রয়েছে তৃষ্ণার্ত মানবিকতা। অর্থাৎ মানবিকতার ক্ষেত্রে কিন্তু দুজনেই আপোষ করেননি। কবিগুরুর বিশ্বভ্রাতৃত্ববোধ এবং সুকান্তের আন্তর্জাতিকতাবাদের মধ্যে ফারাক থাকলেও উভয়ই যেন ভিন্ন ভিন্ন পথে একই লক্ষ্যে উপনীত হতে চান। কবিগুরুর উদ্দেশ্যে এর আগে উল্লেখিত 3টি কবিতা ছাড়াও আরেকটি কবিতা প্রকাশিত হয়েছিল প্রথম বার্ষিকী পূর্বাভাসে।
সম্ভবত 1942 সাল এটির রচনাকাল। একথা বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এই তিন কবি বাংলার সাধারণ মানুষের মধ্যে নিজেদের আসন নিশ্চিত করেছিলেন। রচনার বৈচিত্র্যে, বিপুলতায় রবীন্দ্রনাথ সুকান্ত অপেক্ষা বহু যোজন দূরে অবস্থান করেন, কিন্তু তথাপি রবীন্দ্রনাথ, নজরুলের পরে স্বাভাবিকভাবেই সাধারণ বাঙালির মনে সুকান্তের নামই মনে আসে। এর পিছনে একটি মূল কারণের প্রতি আমাদের দৃষ্টিপাত করতেই হয়। বিষয়টি একটু অন্যভাবে ব্যাখ্যা করলে সহজ হতে পারে। রবীন্দ্রনাথের গানে প্রেম পর্বে আমি ও তুমি, উইদিন কোট, আমি ও তুমি, আর সুকান্তের গানে, আমি গানের কথা বলছি, কবিতায় নয়, আমি আর তুমি প্রায় একই দোত্তনা প্রকাশ করে। অর্থাৎ সুকান্ত গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে আমি এবং তুমি, রবীন্দ্রনাথের আমি শব্দটির ব্যঞ্জনা অনেক বেশি, অনেক বহুদূর বিস্তৃত। সুকান্তের কবিতাতেও বা রবীন্দ্রনাথের তুমি, সেই তার ব্যঞ্জনা একটা অসীম পর্যন্ত বিস্তৃত। সুকান্তের গানেও ক্ষেত্রে কিন্তু সেই একই ব্যঞ্জনা ফুটে ওঠে। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে কিন্তু আমির বহুমাত্রিকতা আর তুমি শব্দের বহুমাত্রিকতা, তার বাহুল্য আর প্রয়োগের ভিত্তি ছিল ভাববাদ। প্রেম পর্যায়ে দুজনের সমান বা সম মনোভাবাপন্ন, কিন্তু পূজা পর্যায়ে রবীন্দ্রনাথ যে আমি এবং তুমি এর কথা বলেছেন, তার মূল ভিত্তি ছিল ভাববাদ। অন্যদিকে সুকান্তের কবিতায় আমি একান্তই ব্যক্তিগত আমি। সুকান্তের কবিতায় আমির বহুমাত্রিকতা বা বিস্তৃতি খুব একটা নেই। তার পরিবর্তে তুমি শব্দের প্রয়োগ সুকান্তের কবিতায় একদমই নেই বললেই চলে। এর পরিবর্তে সুকান্ত ব্যবহার করেছেন আমরা। আমি আবার বলেছেন, সুকান্ত সমষ্টির জন্য কবিতা লিখতে স্বচ্ছন্দ বোধ করতেন। রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্বে, বিশেষত 1931 থেকে 41 পর্বে মাত্র 10 বছর সময়কালে হয়ে উঠতে চেয়েছিলেন আমি তোমাদেরই লোক, কিন্তু সুকান্ত 9 বছর বয়স থেকেই সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী। আবার একথাও ঠিক, রবীন্দ্রনাথ ও সমসাময়িক ও পরবর্তী কবি ও সাহিত্যিকদের মতো বহুমাত্রিকতা সুকান্তের কবিতায় অনুপস্থিত ছিল। 1354 বঙ্গাব্দে প্রকাশিত শারদীয় পরিচয় পত্রিকায় কবি কিশোর শীর্ষক রচনায় জগদীশচন্দ্র ভট্টাচার্য লিখেছিলেন, তাঁর প্রথম দিকের অনেক রচনাতেই দলীয় স্লোগান অতি স্পষ্ট ছিল, কিন্তু মনের বালকত্ব উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে তার আত্মবিশ্বাস তার আত্মপ্রকাশকে অনন্য পরতন্ত্র করে তুলেছিল। অর্থাৎ যত সুকান্ত পরিণত হয়েছেন, তত আবেগকে ছেড়ে সুকান্তের কবিতার ব্যাপ্তি, সুকান্তের চিন্তার ব্যাপ্তি অনেক বেশি প্রসারিত হয়েছে, অনেক গভীর রতার সন্ধানে ব্যাপৃত হয়েছে। সুভাষ মুখোপাধ্যায় আবার বলেছেন, সুকান্তের কবিতায় স্লোগান নিশ্চয়ই ছিল, সুকান্তের কবিতায় স্লোগান নিশ্চয়ই ছিল, কিন্তু হাজার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত যে ভাষা হাজার হাজার মানুষের নানা আবেগের তরঙ্গ তুলেছে, তাকে কবিতায় সাদরে গ্রহণ করতে পেরেছিল বলেই সুকান্ত সার্থক কবি। অর্থাৎ সাধারণ মানুষের যে ভাষা, সাধারণ মানুষের আবেগের যে ভাষা, সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে সুকান্ত তার কবিতায় ফুটিয়ে তুলে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন বলে আজও সুকান্ত অমর হয়ে আছেন বাঙালির হৃদয়ে। সুভাষ মুখোপাধ্যায় এবার আসল কারণটি বলেছেন যে সুকান্তকে যারা একটি নির্দিষ্ট রাজনৈতিক ঘেরাটোপে বেঁধে রাখতে চান, তাদের আসল আপত্তিটা বোধহয় স্লোগানে নয়, তাদের আসল আপত্তিটা স্লোগানে নয়, স্লোগান বিশেষে, রাজনীতি বিশেষে, রাজনীতি নয়, রাজনীতি বিশেষে। অর্থাৎ সুকান্তকে শুধুমাত্র কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী কবি বা বামপন্থী কবি হিসেবে যারা বেঁধে রাখতে চান, তারা মূলত সুকান্তকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চান, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুকান্তকে আপামর জনসাধারণের কবি হিসেবে প্রতিষ্ঠা করা নয়, একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সুকান্তকে আবদ্ধ করে রাখা।
যদি সুকান্তের গীতিগুচ্ছের গানগুলি একবার পাঠ করেন, তাহলে আমি আমার মন্তব্যের সমর্থনে কিছু উদাহরণ রাখতে পারি আপনাদের সামনে। যেমন আমি 6টি গান এখানে আমি বেছে নিয়েছি। প্রথম গানের লাইন হচ্ছে, গানের সাগর পাড়ি দিলাম সুরের তরঙ্গে, প্রাণ ছুটেছে নিরুদ্দেশের ভাবের তুরঙ্গে। গানের সাগর পাড়ি দিলাম সুরের তরঙ্গে, প্রাণ ছুটেছে নিরুদ্দেশে ভাবের তুরঙ্গে। দ্বিতীয় গান, তোমার পায়ে কি আছে যে জীবন বিনা উঠছে বেজে, তোমার পায়ে কি আছে যে জীবন বিনা উঠছে বেজে, আমায় তুমি নীরব চুমি করিও হরণ। এই যে কাব্য ভাষা, সুকান্তের কবিতার কাব্য ভাষার তুলনায় একদম আলাদা। 3 নম্বর কবিতায়, ওকে যাই চলে কথা না বলে, দিও না যেতে তাহারি তরে আসন পরে রেখেছি পেতে। এই ধরনের যে লাইনগুলো তিনি ব্যবহার করছেন তার গানে, তার উপর রবীন্দ্রনাথের কবিতা ও রবীন্দ্রনাথের গানের প্রভাব অনেকাংশেই বেশি বলে আপনারা সহজেই ধরতে পারবেন। আবার তিনি লিখছেন আরেকটি গানে, সাঁঝের আধার ঘিরল যখন শালপিয়ালের বন, তারই আভাস দিল আমার হঠাৎ সমীরণ। এই সমীরণ, সাঁঝের আধার, এই ধরনের শব্দ সুকান্ত কিন্তু তার কবিতায় কখনোই ব্যবহার করেননি। সুকান্ত এই কবিতায় যে শব্দবন্ধগুলি ব্যবহার করছেন সেগুলি কিন্তু অনেকটাই রবীন্দ্র কাব্যের অনুসারী। এর পরের গানটি আরো বেশি রবীন্দ্রনাথের সঙ্গে সুকান্তের গানের মিল, এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু শব্দেরও আমরা খুঁজে নিতে পারি যেটা রবীন্দ্রনাথের গানে ব্যবহৃত হয়েছিল। তিনি লিখছেন, গুঞ্জরিয়া এলো অলি যেথা নিবেদন অঞ্জলি, পুষ্পিত কুসুমের দলে গুনগুন গুঞ্জিয়া চলে, দলে দলে যেথা ফুটে কলি। অর্থাৎ এখানে সুকান্ত একাধারে কবি, একাধারে রবীন্দ্র প্রভাব যুক্ত কবি, রবীন্দ্রনাথের আবেশ তার কবিতায় পুরোপুরি আমরা ফুটে উঠতে দেখি। উপরের যে উদাহরণগুলি আমি দেখালাম, সেখান থেকে এটা প্রমাণিত হয়, প্রেম, বিরহ, প্রকৃতির যে ছবি তিনি আঁকতে পারেন, তাকে স্লোগানধর্মিতার অভিযোগে অভিযুক্ত করা নিতান্তই তার কাব্য প্রতিভার প্রতি অবিচার করা অবিচার করাই। শুধু গানে নয়, ছাড়পত্র বা ঘুম নেই কাব্যগ্রন্থের প্রথম ও শেষ দিকের কবিতাগুলির মধ্যেও বালক সুকান্তের ক্রমশ পরিণত মনস্কতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। একটি চিঠিতে তিনি লিখছেন, চিঠিটি লক্ষ্য করুন, কথাগুলো লক্ষ্য করুন, আমি কোথাও চলে যেতে চাই, নিরুদ্দেশ হয়ে মিলিয়ে যেতে চাই, কোনো গহন অরণ্যে কিংবা অন্য কোনো নিভৃততম প্রদেশে, যেখানে মানুষ নেই, আছে কেবল সূর্যের আলোর মতো স্পষ্টমনা হিংস্র আর নিরীহ জীবেরা আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ। এতে একজন কবির একটা মানে আকুল আর্তি। তো এই আর্তিকে কখনোই একটি নির্দিষ্ট রাজনৈতিক স্লোগানধর্মিতার অভিযোগে অভিযুক্ত করা ঠিক নয়, বা তাকে একটি নির্দিষ্ট রাজনীতির অঙ্গনে সুকান্তের কাব্য প্রতিভাকে বিশ্লেষণ করা সঠিক বলে আমি মনে করি না। আসলে সুকান্তের রচিত যেসব গানগুলির সঙ্গে আমরা অধিক পরিচিত, যেমন অবাক পৃথিবী অবাক করলে তুমি বা রানার, সেগুলি অ্যাকচুয়ালি সুকান্তের গান নয়, এগুলি সুকান্তর রচিত কবিতা, যে কবিতাগুলিতে পরবর্তীকালে সুরারোপিত করে এগুলিকে গানে রূপান্তরিত করা হয়েছিল। জানলে আশ্চর্য হতে হয়, সুকান্তের রচিত প্রকৃত যে গানগুলি ছিল, যেগুলি আমি কয়েকটি আগে উল্লেখ করলাম, হ্যাঁ, সেই গানগুলি উল্লেখ করলাম, সর্বপ্রথম সেগুলির মধ্যে কয়েকটি গেয়েছিলেন সে যুগের কিংবদন্তি সঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। এই যে দিকটি, পঙ্কজ কুমার মল্লিক সেই সময় ছিলেন বাংলার সঙ্গীত জগতের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। তিনি সুকান্তের গানগুলিকে গাইছেন এবং নিজের সুর দিতেন এবং সুর দিয়ে গাইছেন। এই ঘটনা প্রমাণ করে যে সুকান্ত শুধুমাত্র বলা যেতে পারে কোনো রাজনৈতিক মতাদর্শের কবি হিসেবে তাকে চিহ্নিত করা যায় না। সুকান্ত ছিলেন একজন প্রকৃত কবি এবং গীতিকার।
আলোচনার শেষের দিকে আমি আবার কিছু বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে চাই। লেনিন যেমন গোর্কিকে স্বাধীনতা দিয়েছিলেন তার সৃজনকে বিকশিত করার, বা লাসুন যেমন মাওয়ের চীনে নিজের কথা বলতে পেরেছিলেন, ভারতে সেটি প্রত্যাখ্যাত হয়েছিল সোভিয়েত দেশে আন্দেই যথাভাব প্রদর্শিত আইন অনুসারে লাইন অনুসারে। এ কথাটা আমি আগেও সংক্ষিপ্ত আকারে প্রথম পর্বে আলোচনা করেছি। এই লাইনের মূল কথা ছিল পার্টি কর্মসূচির বাইরে বুদ্ধিজীবীদের স্বাধীন মতামত কিংবা সংস্কৃতি ভাবনার কোনো ঠাঁই নেই। এই লাইন অনুসরণ করেই 1948-50-এর পর থেকে ভারতের কমিউনিস্ট পার্টি তাদের জসির লাইনকে প্রত্যাখ্যান করে। মার্কস কিন্তু, আমাদের মনে রাখতে হবে যে মার্কস ফ্যাসিবাদকে প্রত্যক্ষ করেননি, যেটা গ্রামসি করেছিলেন। কিন্তু ভবানী সেন 50-এর দশকের শেষ দিকে গ্রামসির রচনায় বাংলা অনুবাদ করলেও, প্রথম বাংলা অনুবাদ করেছিলেন ভবানী সেন, কিন্তু সেটিকে গ্রহণ করার মতো প্রত্যয় তার নিজের বা ভারতের কমিউনিস্ট নেতৃবৃন্দের ছিল না। কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বহু প্রথিতযশা বহু বুদ্ধিজীবী, যেমন নরহরি কবিরাজ, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বস্তুবাদী ভাবনা নেতৃবৃন্দের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। দেশজ ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যারা সৃজন কর্মে নিয়োজিত হয়েছিলেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, হিমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, দেবব্রত মুখোপাধ্যায়, তারাও পার্টিতন্ত্রের কাছে ধীরে ধীরে ব্রাত্য হয়ে পড়েছিলেন। সবশেষে আমি যেটা মনে করিয়ে দিতে চাই, সাম্প্রতিক কালে দক্ষিণপন্থী আগ্রাসী বৌদ্ধিক আক্রমণকে প্রতিহত করতে হলে মতাদর্শগত স্তরে মানুষকে সাংস্কৃতিক কর্মসূচিকে আনুষ্ঠানিকতার ঘেরাটোপ থেকে মুক্ত করতে হবে। কবি সাহিত্যিকদের মতামত প্রকাশের, অর্থাৎ তারা তো মূলত মানবিক এবং দার্শনিক এবং মানবতাবাদী, তাদের সেই মতামত প্রকাশকে স্বাগত জানাতে হবে। সেটা যদি পার্টির ঘোষিত লাইন তার বাইরে হয়, তাতেও সংস্কৃতি ঐতিহ্যের বিকল্প সন্ধান, সংস্কৃতি ভারতের দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকল্প সন্ধান আজকে আমাদের কাছে খুব জরুরি হয়ে উঠেছে। কবি সুকান্তের জন্মশতবর্ষ এক্ষেত্রে আগের ত্রুটিগুলোকে কাটিয়ে তোলার একটা হাতিয়ার হয়ে উঠতে পারে। আমি আগেই বলেছি, চলার পথের জন্মদিন, চলার পথের মাইলস্টোন আর জীবনের পথে জন্মদিন অনেকটা একই রকম। সুকান্তের 100তম জন্মদিনে আমরা এই কাজটা অন্তত আমাদের ঘাড়ে নিতে পারি, যারা ইতিহাসের সঙ্গে যুক্ত, সমাজবিজ্ঞানের সঙ্গে যুক্ত, বৌদ্ধিক চর্চার সঙ্গে যুক্ত, সাংস্কৃতিক কর্মসূচির সঙ্গে যুক্ত। আমাদের সবারই এই দায়িত্বভারটাকে বহন করা উচিত। অনেক দেরি হয়ে গেছে এই বিষয়ে, কিন্তু কাজটা এবার শুরু করতে হবে। এবং সুকান্ত জন্মশতবর্ষ থেকেই যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে সেটাই হবে সুকান্ত জন্মশতবর্ষে বা সুকান্তের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। আমি 4টি পর্বে সুকান্তের সম্পর্কে আমার আলোচনা শেষ করছি আজকে। জানি না এই আলোচনাটি আপনাদের কতটা বলতে পারি প্রভাবিত করতে পেরেছে, বা কতটা ভালো লেগেছে, কতটা আগ্রহ করে আপনার এই আলোচনা শুনেছেন। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেটি বিশ্বাস করি ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে, সেগুলি আমি এই ভিডিওতে লিপিবদ্ধ করব। যে কজন মানুষের কাছে সেটি পৌঁছাবে, সেটুকুই আমার কাছে অনেক প্রাপ্তি। এই জন্যই বলছি, যদি আমার এই আলোচনাগুলি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, যদি সঠিক বলে মনে হয়, তাহলে SIRS দুর্গাপুর লিখে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমার পরবর্তী যে আলোচনাগুলি, ভিডিওগুলি, সেগুলি আপনাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দ্বিতীয় কথা, যে আমি টেকনিক্যালি খুব একটা বলা যেতে পারে সাউন্ড নই, তাই ভিডিও এডিটিং বা এগুলো এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। পরবর্তীকালে এই ত্রুটিগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনাদের একটু আমার এই আলোচনা কিছুটা বোরিং লাগতে পারে, তবু আমার সাথে থাকবেন এই আশাটুকু আমি
করতেই পারি। নমস্কার। আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার সুকান্ত সম্পর্কিত যে বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ তা আজকের পর্বে এখানেই শেষ করছি। আমি এবার অন্য বিষয় আলোচনায় কিছুটা এগিয়ে যাব এবং সেই আলোচনার আগাম জানিয়ে রাখি যে বাংলার যাত্রা সম্পর্কে আজকে নয়, আমি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে আমি একটি আলোচনা করব। তার আগে আরও কয়েকটি ভারতীয় শিল্পকলা বিষয়ে কতগুলি আলোচনা করব ঔপনিবেশিক ভারতের বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব, ইতিহাস চর্চার পদ্ধতি সম্পর্কে বা ইতিহাসের তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, আরও অন্যান্য বিষয়ের উপর যেগুলো ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের উপর আলোকপাত করে। সুকান্ত নিয়ে আরেকটি আলোচনা হবে, সেটি করবেন মাননীয় শিক্ষক শ্রী পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। তিনি মূলত সুকান্তের কবিতায় সাহিত্যের আঙ্গিক কিভাবে এসেছিল, তার আলোচনার মুখ্য হেডলাইন হচ্ছে স্বদেশ ও সভ্যতা। তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করবেন সে বিষয়ে। সেটিও SIRS বা স্যার্স দুর্গাপুর চ্যানেলে আপনারা দেখতে পারবেন। সুতরাং আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।